আর মূল ঘটনাটি নানির সাথে ঘটে যায়। তো চলুন ঘটনাটি শুনে আসি। ওনার নানির নাম সুফিয়া। তো মূল ঘটনা যেটি সেটি ঘটেছিল প্রায় 50 বছর আগে। নানির বয়স তখন 16-17 বছর। ওনার বিয়ের 2 বছর হয়ে গেছে। আগে কিন্তু মোটামুটি 13-14 বছর বয়সে মেয়েদের বিয়ে হয়ে যেত, গ্রাম অঞ্চলে বেশি আর কি এই ঘটনাটি হতো। তো এই শেহরাতলী গ্রামে ওনার বিয়ে হয়েছে। আর ওই সময়ে এই লিটন আকন্দ ভাই, ওনার মায়ের জন্ম হয়েছে। ওনার মায়ের নাম হচ্ছে লিলি বেগম। তখন এই লিটন আকন্দ ভাইয়ের মায়ের বয়স 1 বছর হয়েছে। আর ওই সময় যে নানা বাড়িটা ছিল, মানে লিটন আকন্দ ভাইদের মানে লিটন ভাইদের যে নানা বাড়িটা ছিল, তো ওই নানা বাড়ির পেছনের দিকে আড়া বা জঙ্গল ছিল, এবং ওইটা পেরিয়ে আবার ছিল একটা খাল। আবার বাড়ির সামনের দিকটা ছিল আবার কাঁচা রাস্তা। তো ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল ছিল, মাসের নামটা মনে করতে পারেন নাই। তখন বাড়িতে একটা ছাগল ছিল। সকালবেলা মানে একদম ভোরের দিকে ছাগলটাকে ছেড়ে দেওয়া হতো, আর সন্ধ্যার দিকে ছাগলটা এমনিতেই বাড়িতে ফেরত আসতো। সারাদিন ঘুরে টুরে ঘাস টাস খেত আর কি। আর ওই সময় তো মানুষজন খুব কম ছিল, আর ঘাস ছিল প্রচুর। এক জায়গায় বেঁধে রেখে খাওয়ানোর দরকার হতো না, ছাগল ঘুরে ঘুরে খেত। আবার সন্ধ্যার দিকে যেহেতু চলে আসতো, এটা নিত্যদিনের একটা কাজ ছিল। একদিন কি হয়, সন্ধ্যা হয়ে যায় তবু ওই ছাগলটা বাড়িতে ফেরত আসছে না। তখন এই ছাগলটার জন্য চিন্তা হলো। বিশেষ করে ওই সময়ে এই লিটন আকন্দ ভাইয়ের নানি ছিল, নানির শাশুড়িও ছিল। ওই সময় এই লিটন ভাইয়ের নানি, এই নানি তারপর তার শাশুড়ি বাড়িতে থাকলেও নানা বাড়িতে ছিলেন না। নানা গিয়েছিলেন পার্শ্ববর্তী একটা জায়গা রয়েছে, নাম হলো নান্দিনা। এই নান্দিনাতে গিয়েছিলেন। যারা ওই এলাকায় আছেন তারা হয়তো ওই জায়গাটা চিনবেন। তো নানির শাশুড়ি তো রান্নার কাজে ব্যস্ত, ছাগলটা যে নেই এটা উনিও খেয়াল করেছিলেন। তখন এই শাশুড়ি মানে নানির শাশুড়ি নানিকে বলেন যে, সুফিয়া দেখো তো ছাগলটা কোথায় গেল, সন্ধ্যা লেগে যাচ্ছে এখনো আসলো না, একটু পরে তো অন্ধকার হয়ে যাবে চতুর্দিকে, দ্রুত দেখো তো কোথায় গেল। তো শাশুড়ির কাছ থেকে এই কথা শোনার পর উনিও তো আসলে চিন্তিত ছিলেন, আসছে না কেন আসছে না কেন। তখন উনি মাথায় কাপড় দিয়ে বেরিয়ে পড়লেন ছাগল খোঁজার জন্য। ছাগল খুঁজতে খুব বেশিক্ষণ সময় আসলে লাগে নাই। মূলত ওই ছাগলটা অধিকাংশ সময় ওই খালের দিকে থাকতো আর কি, ওখানে বড় বড় ঘাস ছিল, তো ওই দিকটাতে থাকতো, ওই দিক দিয়েই ঘাস খেত, দূরে কোথাও যেত না এমনিতে। আর বাধা না থাকলেও মোটামুটি ওইটুকু জায়গা দিয়ে মানে ঘুরে ফিরে বেড়াতো আর কি। তো যেহেতু ওই খালের ওই দিকটাতে থাকে, উনি ওই দিকটাতে যাচ্ছিলেন। তো ওই দিকটাতে যাওয়ার সময় একটা ছোটখাটো একটা বাঁশের ঝোপ, জঙ্গল, এই পথটা দিয়ে যেতে হয় খালের দিকটাতে। তো ওই দিকটা উনি যাচ্ছেন, হঠাৎ করে একটা মিষ্টি রকমের গন্ধটা নাকি এমন ছিল যে পাঠার শরীরে এক ধরনের গন্ধ হয়। তো ওই টাইপের গন্ধ, হুবহু ওইটা না হলেও মানে ওই টাইপের একটা গন্ধ এটি ওনার নাকে এসে লাগে। হঠাৎ করে এই ধরনের বিশ্রী রকমের গন্ধ ওনার নাকে আসার পর নানি তো মানে বমি করে ফেলবেন এমন একটা অবস্থা। অনেক কষ্টে নিজেকে সামাল দিয়ে আবার ওই খালের দিকটাতে উনি যাচ্ছেন। তো উনি গিয়ে দেখেন যে দিব্যি ওই ছাগলটা ওই খালের ওখানে ঘাস খাচ্ছে। তো ওই ছাগলটাতে মানে ছাগলটা তো তার পরিচিত ছিল, দৌড়ে পালাবে না। ছাগলটাকে যখন ধরতে গিয়েছেন, হুট করে ওনার শরীরে একটা গরম বাতাস অনুভব করলেন। বাতাসটা ছিল প্রচন্ড গরম, মানে এমন গরম যে কেউ যদি চুলার পাশে বসে ওই সময় চুলার গরমটা যেরকম লাগে মনে হচ্ছে ওই রকম একটা দমকা বাতাস, ওইরকম গরম একটা দমকা বাতাস ওনার শরীরে এসে লাগলো। ওই সময় শীতকাল ছিল, এরকমের গরম বাতাস কিন্তু তার শরীরে লাগার কথা না। হঠাৎ করে এই ধরনের বাতাস ওনার গায়ে লাগার পর ওনার শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল। এরপর উনি আর কিছু না ভেবে ছাগলটাকে নিয়ে দ্রুত বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর থেকে শুরু হয় প্রচন্ড মাথা ব্যথা, আর শরীরটা খুব ভারী হয়ে যায়। কোনোভাবেই উনি শরীরটাকে নাড়াতে পারছিলেন না। মনে হচ্ছে ওনার শরীরের ওজনটা এত ভারী হয়েছে যে উনি নিজের শরীরকে নিয়ে নাড়াচাড়া করতে পারছেন না। রাতের বেলা ভালো করে ঘুমাতে পারেন নাই। সকালবেলা উঠে ওই ছাগলটাকে ছেড়ে দিতে যাবেন আবারও, তখন দেখেন আর একটা মর্মান্তিক ঘটনা। সকলে লক্ষ্য করেন যে
গতকাল সন্ধ্যার দিকে যখন ছাগলটা আনা হয়েছিল, ছাগলটা তো সুস্থই ছিল, কিন্তু সকালবেলা দেখা যায় ওই ছাগলটা মরে পড়ে আছে। ছাগলটা মারা গিয়েছে। কেন মারা গেল? সাপে কেটেছিল? না, তেমন কোনো চিহ্ন ছিল না, তেমন কোনো আলামতও ছিল না। মনে হচ্ছে একদম স্বাভাবিকভাবে মারা গিয়েছে। শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তাহলে কেন মারা গেল? সে তো অসুস্থও ছিল না। এটা নিয়ে তারা খুব চিন্তিত হয়ে পড়েন, মানে ওইখানে যারা ছিলেন আর কি, পরিবারের সদস্য যারা। আর এরপর থেকে এই নানির আরো বেশি জ্বর হয়। মানে ছাগলটা মারা গেছে, ছাগলটা দেখার পর ওনার জ্বর আরো বেড়ে গেছে। এখন নানা কি করে, নানা তো রাত্রেবেলা ফেরত এসেছিলেন, আর এই যে ঘটনাটা ঘটেছে এটা একদম একটা স্বাভাবিক ব্যাপার মনে করেছেন নানি, এই জন্য কাউকে কিছু বলেনও নাই। তো নানা কি করেছেন, ওই ছাগলটাকে একটা জায়গায় মাটি খুঁড়ে সেখানে কবর দিয়ে দিয়েছেন, বাসার কাছাকাছি আর কি। নানি কিন্তু এই জ্বর থেকে সুস্থ হচ্ছেন না, প্রায় 4 মাস এই জ্বরে ভুগেছেন। জ্বর একটু কমে আবার বাড়ে, এইভাবে 4টা মাস উনি জ্বরে ভুগেছিলেন। এর ভিতর কিন্তু অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল নানিকে, কবিরাজও দেখানো হয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। নানির শরীর দিন দিন আরো খারাপ হতে থাকে। উনি এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে তখন নানাকে বলেন যে, তোমার এক মামা আছে না, সাজু মামা, সে নাকি অনেক বড় কবিরাজ, দ্রুত তাকে ডেকে আনো, আমি আর সহ্য করতে পারছি না, মনে হচ্ছে আমি মরেই যাব। তখন এই নানা বলেন, আসলেই তো, এই সাজু মামার কথাটা কেন মনে আসলো না? সাজু মামাকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর পরের দিন বিকেল বেলায় সাজু মামা কিন্তু চলে আসেন। এখানেও ঘটে এক অদ্ভুত ভয়ানক ঘটনা। সাজু মামা যখনই বাড়িতে ঢুকেছেন, ঢোকার সাথে সাথে উনি হুমড়ি খেয়ে পড়ে যাবেন এমন একটা অবস্থা। মনে হলো হয় ওনাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়েছে, অথবা ওনার পায়ে কোনো কিছু বেঁধে উনি হোঁচট খেয়েছেন, এরকম একটা অবস্থা। কিন্তু এরকম কোনো কিছুই কিন্তু ছিল না, পিছন থেকে ধাক্কা মারারও কেউ ছিল না, আর উনি কোনো কিছুর সাথে যে হোঁচট খাবেন সেখানে এমন কোনো কিছু ছিল না। তাহলে হঠাৎ করে এমনটা হওয়ার কারণ? সাজু মামা এই বিষয় নিয়ে কোনো কিছু না বলে উনি সোজা ঘরে চলে আসেন। আর সাজু মামার কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে কি ব্যাপার, কি হলো, হঠাৎ করে হুমড়ি খেয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হলো কেন? এই বিষয়ে সাজু মামা কোনো কিছু বলেন নাই, উনি চুপচাপ ছিলেন। মনে হয় উনি কিছু বুঝতে পেরেছিলেন। এরপর কি হয়, সাজু মামা এই নানিকে কোন একটা কিছু বিড়বিড় করে পড়ে নানির শরীরে উনি ফু দেন। ফু দেওয়ার সাথে সাথে অদ্ভুত ভয়ানক একটা জিনিস সকলে দেখতে পায়। নানি একটা জিনিস অনুভব করে, সেটা হচ্ছে ওনার মাথা থেকে মনে হচ্ছে আস্তে 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 কোন একটা জিনিস নেমে যাচ্ছে, এবং মাথা আস্তে 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 হালকা এবং স্বাভাবিক হওয়া শুরু করেছে। এতক্ষণ বা এতদিন এই 4 মাস উনি তো শরীর প্রচন্ড ভারী অনুভব করতেন, মাথা ব্যথা করতো, আর জ্বর তো আছেই। এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, এবং মনে হচ্ছে উপর থেকে আস্তে আস্তে এটা নিচ দিকে নামছে। আর উপস্থিত যারা আছে তারা একটা ভয়ানক দৃশ্য দেখে। দৃশ্যটা হচ্ছে এমন যে নানির শরীর থেকে মনে হচ্ছে কালো একটা ধোঁয়ার মতো কিছু একটা বের হচ্ছে, এবং বের হতে হতে পায়ের এই দিকটা দিয়ে বের হয়ে একটা বিড়ালের রূপ ধারণ করলো। এবং ওই বিড়ালটাকে উপস্থিত সবাই, নানি দেখেছেন, নানা দেখেছেন, নানির শাশুড়ি দেখেছেন, সাজু মামা, সবাই দেখেছেন। ওই বিড়ালটা যেন কোথায় চলে গেল, এই ধোঁয়া থেকে একটা বিড়ালের অভাব হয়ে কোথায় যেন হারিয়ে গেল। এমন একটা ভয়ানক দৃশ্য দেখার পর সবাই ভয় পেয়েছিলেন। শুধু সাজু মামা ভয় পাননি, তবে উনি বেশ অবাক হয়েছিলেন। এরপর সাজু মামা কোনো কথা না বলেই ইশারাতে এই নানির শাশুড়িকে একটা বড় পানি ভর্তি পাতিল আনতে বলেন। তো নানির শাশুড়ি সেটা এনে সাজু মামাকে দিয়েছেন। তো সাজু মামা ওনার মতো করে কি যেন ওটাতে পড়তে লাগলেন এবং পানিতে ফু দিতে লাগলেন। এরপর 4টা কাগজে আরবি অক্ষরের মতো কি যেন লিখে পাতিলের মধ্যে পানির উপরে উনি রেখে দিলেন। আবার উনি বিড়বিড় করে কোনো কিছু পড়তে লাগলেন। উনি কি পড়ছিলেন এটা অবশ্য আশেপাশে কেউ বুঝতে পারেন নাই, এবং পড়ছেন, বারবার পানিতে ফু দিচ্ছেন।
একটা পর্যায়ে দেখা গেল যে ওই 4টি কাগজের মধ্যে 3টি কাগজ পানির নিচে ডুবে গেল আর একটি কাগজ ভেসে আছে। তারপর ওনার তদবির শেষে উনি গম্ভীর মুখে নানির দিকে তাকিয়ে বলে উঠলেন, সুফিয়া, তোর তো জীবন সংশয়, আল্লাহর অশেষ রহমতে একটুর জন্য বেঁচে আছিস। এরপর উনি আবার বললেন, এই যে দেখছিস একটা কাগজ ভেসে আছে, এই কাগজটা তোর জীবনের এক টুকরো জীবন। এইটাও যদি ডুবে যেত তাহলে নিশ্চিত তুই মারা যেতি, তোর উপর কোনো তদবির করে কাজ হতো না। খুব ভয়ঙ্কর একটা জিনের নজর তোর উপর পড়েছে। তোর সন্ধ্যার দিকে ওই খাল পাড়ে যাওয়াটা একদমই উচিত হয় নাই, আর আমি যদি আরো দেরিতে আসতাম আরো বড় ধরনের ক্ষতি হবার সম্ভাবনা ছিল। এরপর সাজু মামা নানিকে পানি পড়া, তেল পড়া এবং অন্যান্য জিনিস কিছু তদবির আমল দেন এবং ঘর এবং ওনার শরীরটাকেও বন্ধ করে দেন। এরপর সাজু মামা বলেন, শোন সুফিয়া, তুই ভুলে ওই খালের দিকে যাবি না। তো নানি মানে সুফিয়া নানিও সম্মতি জানান, ঠিক আছে আমি ওই দিকটাতে যাব না। তো সাজু মামা উনি চলে যান ওনার বাড়িতে। বহুদিন পর, প্রায় 4 মাস পর ওই রাতে এই সুফিয়া নানির খুব ভালো ঘুম হয়েছিল। পরের দিন উনি বেশ সুস্থ, তবে শরীরটা দুর্বল ছিল, কারণ 4 মাস উনি অসুস্থ ছিলেন, দুর্বলতা থাকবে এটাই স্বাভাবিক। তবে শরীরটা খুব হালকা ফুরফুরে। আস্তে আস্তে কয়েকদিনের মধ্যেই উনি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান। এইবার আসি দ্বিতীয় ঘটনাতে।